আমি ছিলাম আমার জেলার বাছাইকৃত সাথী, যাকে জাহাঙ্গীরনগর ভর্তি কোচিংয়ের জন্য মনোনীত করা হয়েছিল। 2006 সালে আমি দাখিলে জিপিএ 5 পেয়েছি। 2008 সালে আলিম পরীক্ষা শেষ হতেই ডাক এলো সংগঠনের, গ্রাম ছাড়তে হবে, বিশ্ববিদ্যালয়ের জন্য কোচিং করতে হবে, কিন্তু নর্মাল কোনো কোচিং নয়, স্পেশাল কোচিং। সেদিন ছিল ভয়াবহ কাল বৈশাখের রাত। থানা সভাপতি ফোন দিয়ে বললেন, এই মুহূর্তে আপনাকে থানা অফিসে আসতে হবে। কিন্তু মা কোনোভাবেই ঘর থেকে বের হতে দিবেন না এই ঝড়ের রাতে। মায়ের অবাধ্য হয়ে দায়িত্বশীলের আনুগত্য রক্ষা করতে সাইকেল নিয়ে বের হয়ে গেলাম। ভারী তুফানের মধ্যে 6 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে থানা অফিসে গিয়ে ভেজা শরীরে হাজির হলাম। গিয়ে দেখলাম জাহাঙ্গীরনগর থেকে 3 জন ভাই আগেই উপস্থিত। আমি খুব অবাক হলাম, শুধু আমার সাথে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল এত প্রত্যন্ত গ্রামে। আমাকে তারা বুঝালেন জাহাঙ্গীরনগরে কেন ভর্তি হওয়া দরকার, একটা কোচিংয়ের কথা জানালেন। বললেন ইসলামী আন্দোলনের জন্য আমাকে এই ময়দানে বাছাই করা হয়েছে। আমিও সিদ্ধান্ত নিয়ে নিলাম, কিন্তু ভর্তি হতে যে টাকার প্রয়োজন সেই টাকা আমার কাছে ছিল না। মাকে নিয়ে ঢাকায় আসলাম। মা আমাকে নিয়ে মামার কাছে গেলেন। মামা বিরাট শিল্পপতি, কয়েকটা ফ্যাক্টরির মালিক। মামা কোনোভাবেই আমাকে পড়াশোনা করানোর জন্য রাজি হলেন না। তখন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন আমার জেলার। আমি তার সাথে দেখা করলাম। উনি ইসলামী ব্যাংক থেকে 5,000 টাকার অনুদান নিয়ে পাঠিয়ে দিলেন জাহাঙ্গীরনগরের কোচিংয়ে। এক অন্যরকম পরিবেশ, সারা দিন শুধু পড়ালেখা, নামাজ, পরীক্ষা, 3 বেলা খাওয়া আর 5 ঘন্টা ঘুমানো। জানালার পর্দাটাও সরানো নিষেধ ছিল, ফোনে কথা বলা নিষেধ। সারা দিন পড়াশোনার পর রাতে আল্লাহর কাছে ফরিয়াদ, হে আল্লাহ, তুমি জাহাঙ্গীরনগরের ময়দানকে ইসলামের জন্য কবুল করো এবং আমাকে সেই ময়দানের জন্য কবুল করো। মাস দুয়েক কোচিং করার পর মামা জানতে পেরে যায় আমি শিবিরের সেক্রেটারি জেনারেলের সহায়তায় কোচিং করছি। মামা ছিলেন প্রচণ্ড শিবির বিদ্বেষী। মামা আমার মাকে হুমকি দিলেন, আমাকে কোচিং থেকে বের করে নিয়ে আসতে বললেন। মামার ফ্যাক্টরিতে চাকরিতে যেতে হবে বলে বাধ্য করলেন, না হলে আমাদের ফ্যামিলিতে আর 1 টাকাও দিবেন না। আমার মা কান্নাজড়িত কণ্ঠে আমাকে বলল, তুই আর পড়াশোনা করিস না বাবা, তোর মামার কথা শোন, আমাদের আর কোনো উপায় নেই। আমার বাবা একজন প্রতিবন্ধী, কোনো মতে সংসার চলছিল মামার সহযোগিতায়। তাই সেদিন পরিবারের জন্য নিজের স্বপ্নের কুরবানি দিয়ে দিই। বাধ্য হয়ে কোচিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। কোচিংয়ের হাউস পরিচালককে জানিয়ে দিলাম পরের দিন সকালে চলে যাব। সারা রাত ঘুমাতে পারিনি। রাত 12টার পর গোসল করে তাহাজ্জুদে দাঁড়ালাম। আল্লাহর কাছে উপায় চাইলাম, কান্নাকাটি করলাম, হে আল্লাহ, আমি পড়াশোনা করতে চাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, আমাকে তুমি একটা উপায় দাও আল্লাহ। সকালে তো আমাকে চলে যেতে হবে। ফজর পরে কোচিং থেকে বের হলাম। যাওয়ার সময় আমার কোচিং মেটরা আমাকে চোখের পানিতে বিদায় দিলেন। আমার খুব কষ্ট হলো। জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট হয়ে আমি ফ্যাক্টরির শ্রমিক হতে যাচ্ছি। আমি জিপিএ 5 পেয়েছিলাম যখন সারা বাংলাদেশে মাত্র 19,500 জন A+ পেয়েছিলাম। আমি তার মধ্যে একজন। শিবিরের পক্ষ থেকে যে A+ সংবর্ধনা দেয়া হয়েছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি শিশির মোহাম্মদ মুনির। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আমি শিবিরের কর্মী থেকে সাথী হওয়ার সিদ্ধান্ত নিই। সাথী হতে 9 মাস লেগে যায়। 1 ওয়াক্ত নামাজ কাজা হইলেই বাদ। যাই হোক, শিবিরের সাথী শপথ নিলাম। এর মধ্যেই আলিম পরীক্ষা শেষ করে কোচিংয়ে গেলাম আর এসব পরিস্থিতির মুখোমুখি হলাম। যেদিন কোচিং থেকে বের হয়ে যাচ্ছি, ভাবতেছি আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করবে না, কিন্তু আমি এটা বুঝতেই পারিনি যে আল্লাহ আমার দোয়া এভাবে কবুল করবেন, আমাকে একটা দুর্ঘটনার মুখোমুখি করে পড়ালেখায় ফেরাবেন। মামার ফ্যাক্টরিতে যাওয়ার পথে আমি মারাত্মকভাবে সড়ক দুর্ঘটনার শিকার হই। আমার ডান হাত ভেঙে যায়। আমাকে মানুষ ফুটপাথে শুয়েই রাখলেন। বাম হাত দিয়ে মোবাইল বের করে একজনকে বললাম আমার কোচিংয়ের এক বন্ধুকে ফোন করতে। ফোন করা হলো, সেও আসার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাকিল উদ্দিন ভাই কোচিংয়ে হাজির হলেন। সবাইকে হল রুমে ডাকলেন। পরে জানতে পারলাম আমি বের হওয়ার কিছুক্ষণ পরে তিনি কোচিংয়ে গিয়েছেন। অফিস কক্ষে একটু ঘুমালেন। ঘুম থেকে উঠে অনেকটা খালি গায়ে সেন্টু গেঞ্জি পরা অবস্থায় হল রুমে দৌড়ে আসলেন। দায়িত্বশীলদের বললেন সবাইকে ডাকতে। এর মধ্যে যেই ছেলেটা আমাকে উদ্ধারের জন্য বের হচ্ছিল, সেও আটকা পড়ল শাকিল ভাইয়ের কারণে। সবাই অবাক, সেন্টু গেঞ্জি পরা শাকিল ভাই, একজন শাখা সভাপতি, এই অবস্থায় কেন বৈঠক ডাকলেন? শাকিল ভাই তার বক্তব্য শুরু করলেন। বললেন, আমি একটা ছেলেকে খুঁজছি, পাচ্ছি না। সবাই জিজ্ঞেস করল কাকে। শাকিল ভাই বললেন, আমি ছেলেটার নাম জানি না,
তবে এখানে এসে অফিস রুমে ঘুমানোর পর স্বপ্নে দেখলাম একটা ছেলে কোচিং থেকে পালিয়ে যাচ্ছে। আমাকে দেখে ডান হাত লুকিয়ে ফেলল। এরপর ঘুম ভেঙে যায়, সবাই স্তব্ধ হয়ে গেল। যে আমাকে উদ্ধারের জন্য রওনা হচ্ছিল সে দাঁড়িয়ে বলল, ভাইয়া, আমাদের এক কোচিংমেট পারিবারিক কারণে কোচিং থেকে সকালে বের হয়ে গেছে। যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে তার ডান হাত ভেঙে যায়। এটা শুনে শাকিল ভাই চিৎকার দিয়ে উঠল, হে আল্লাহ, আমার স্বপ্নের সাথে মিলে গেল। শাকিল ভাই হাউস পরিচালককে বললেন, আপনি ওকে যেতে দিলেন কার অনুমতি নিয়ে? ওকে সেক্রেটারি জেনারেল পাঠিয়েছে। শাকিল ভাই আমাকে উদ্ধারের জন্য লোক পাঠালেন, আমার চিকিৎসা করালেন, আমাকে হাসপাতালে দেখতে গেলেন। আসার পথে কোচিংয়ে নিয়ে আসলেন, বললেন, তোমার কোনো টাকা পয়সা লাগবে না, সব ফ্রি, তুমি কোচিং করো। আমি আবার কোচিং শুরু করলাম। আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে মামাও কিছুটা নর্মাল হলেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাকে ফিরিয়েছেন। কোচিংয়ের সাপ্তাহিক পরীক্ষা সবাই লিখিত দিত। আমার যেহেতু ভাঙা হাত, আমি মুখে পড়া বলতাম। আমার পরীক্ষা মৌখিক হতো। কোচিংয়ে এমন অনেকেই ছিলেন যাদের সিদ্ধান্ত ছিল জাহাঙ্গীরনগর ছাড়া কোথাও ভর্তি পরীক্ষা দিবে না, কারণ জাহাঙ্গীরনগরের ময়দান ছিল শিবিরের জন্য নিষিদ্ধ। পরীক্ষার আগে আল্লাহর রহমতে আমার হাত ভালো হয়ে গেল। আমি ফিলোসফিতে 19তম হলাম। যথারীতি ভাইভাতে অ্যাটেন্ড করলাম, কিন্তু ভাইভা বোর্ড থেকে আমাকে বের করে দেয়া হলো। ভাইভা বোর্ডে বলা হলো, মাদ্রাসা এবং কারিগরি মিলে একজন নেওয়া হবে, আপনার আগে আরও 4 জন আছে। যাই হোক, আমি ভর্তি হতে পারলাম না। যুগের পর যুগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি এই জুলুম করত তারা। সেই জাহাঙ্গীরনগরের জন্য সব সময় দোয়া করতাম, আল্লাহ, তুমি এই ময়দানকে কবুল করো। আল্লাহ আজকে বিজয় দিলেন। যেই ক্যাম্পাসে শিবিরকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা, সেখানে শিবিরের ভূমিধস বিজয় হলো। আল্লাহু আকবার। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া।